নমস্কার, আপনারা দেখছেন S2S মিডিয়া। আজকে আমরা গতকালই পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে এবং ভোট পরবর্তী বিভিন্ন সমীক্ষা বলুন বা বুথ ফেরত সমীক্ষা বলুন, বিভিন্ন সংস্থা, মোটামুটি 6টা প্রথম সারির সংস্থা, তারা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছেন। সেই বিষয়ে আমরা কিছু আলোকপাত করার জন্য আজকে আমাদের এই স্টুডিওয়ে আলোচনায় বসা। আমার সঙ্গে রয়েছেন এই সংস্থার সিইও সঞ্জয় চক্রবর্তী মহাশয়। নমস্কার। নমস্কার। আচ্ছা সঞ্জয়বাবু, গতকাল আমাদের দ্বিতীয় দফার ভোট নির্বিঘ্নে মোটামুটি শেষ হয়েছে। ভোট পরবর্তী যে সমীক্ষা আসছে, তাতে আপনার কি মনে হচ্ছে যে এই সমীক্ষাগুলো কতটা উপযোগী বা কতটা প্রভাব ফেলতে পারে, এই বিষয়ে যদি কিছু আলোকপাত করেন। যেটা বলার বিষয় দেবব্রত বাবু, যেটা হচ্ছে যে কালকে থেকে যে আমরা সমীক্ষাগুলো দেখলাম, অর্থাৎ সন্ধ্যে 6টা পর্যন্ত পোলিং ছিল এবং ইলেকশন কমিশনের যে নির্দেশ যে সন্ধ্যে 6:30টার পর যে সমীক্ষক সংস্থা বা বিভিন্ন চ্যানেল আছে তারা তাদের মতো করে সমীক্ষা রিপোর্ট পেশ করতে পারে। তো তাতে আমরা দেখলাম যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ু, কেরালা, পুডুচেরি এবং আসাম, তার সঙ্গে পশ্চিমবঙ্গ, মোট 5টি স্টেটের এবারে বিধানসভা নির্বাচন হলো এবং 4 তারিখে যে ভোটারদের কারা নির্বাচন করলেন ভোটাররা, তার ভাগ্য অর্থাৎ প্রার্থীদের ভাগ্য, কারা সরকার গড়বেন না গড়বেন, সেটা আমরা 4 তারিখে জানতে পারব। সকাল থেকে গণনা শুরু হবে 4 তারিখে এবং মোটামুটি 12:30 1টা থেকে একটা ট্রেন্ড পাওয়া যাবে, কারা সরকার তৈরি করবে, কারা নতুন করে এলেন, পরিবর্তন না প্রত্যাবর্তন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো তার মধ্যেই অনেক সময় যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন যে সমীক্ষা সংস্থাগুলো আছে, যাদেরকে আমরা বলি স্যাপোলজি নিয়ে তারা কাজ করেন, সেই সংস্থাগুলো বিভিন্ন স্যাম্পল সাইজ নিয়ে, বিশেষ করে বিভিন্ন তারা বিধানসভা ক্ষেত্রে যান, তারা মানুষের সাথে কথা বলেন, পরিবর্তন না প্রত্যাবর্তন এই সংক্রান্ত বিভিন্ন বিষয়, মানুষের মন কী চাইছে, কেন ভোটার দেবে, সুশাসন, মহিলা সুরক্ষা, বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রশ্ন করেন, মানুষের মন বোঝার চেষ্টা করেন। এরকম 20-25টা প্রশ্ন নিয়ে তারা যান। সেই প্রশ্নগুলো নিয়ে যাওয়ার পর সেখান থেকে একটা বুঝে একটা মোটামুটি রিপোর্ট পাঠান, তারপরে সেগুলোকে তারা যেটাকে বলা হয় স্যাম্পলাইজ করার পর একটা সিদ্ধান্তে পৌঁছেন। তারই প্রেক্ষাপটে যেটা আপনি বলছিলেন, আমরা অন্যান্য স্টেটের যে আভাস পাচ্ছি তাতে তামিলনাড়ুতে স্ট্যালিনের সরকার থেকেও যেতে পারে, আবার বিজেপি এদিকে অন্যদিকে নতুন করে যে বিজয় থালাপতি দল গঠন করেছে, তারা কোথায় যায় সেটা একটা বড় ফ্যাক্টর হতে পারে। ফলে আপাতত ইঙ্গিত রয়েছে যে সরকার থেকে যাচ্ছে স্ট্যালিনের। আসামে একইভাবে বিজেপি সরকারের প্রত্যাবর্তন ঘটছে, পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা সেখানে থেকে যাবেন বলে আভাস রয়েছে। সব থেকে ইঙ্গিতপূর্ণ যেটা, সেটা হচ্ছে এবার হচ্ছে আমাদের রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গে কি হবে, আমরা যেটা নিয়েই বেশি উৎসাহী। এখনো পর্যন্ত যে 6টা যে সমীক্ষা রিপোর্ট এসছে তার মধ্যে করেছে ম্যাট্রিজ বলছে তৃণমূল পেতে পারে 125 থেকে 140, বিজেপি পেতে পারে 146 থেকে 161, আদার্স অন্যান্যরা 6 থেকে 10, এটা তারা দিচ্ছে সমীক্ষা রিপোর্টে। পোল ডায়েরি বলছে যে 99 থেকে 127 তৃণমূল, 142 থেকে 171 বিজেপি, অন্যান্য কংগ্রেস পেতে পারে এখানে একটা ইঙ্গিতপূর্ণ 3 থেকে 5, অন্যান্য হচ্ছে 1। পিপলস পালস যেটা সংস্থা, তাদের যে রিপোর্ট এসছে সেখানে কিন্তু তৃণমূলের প্রত্যাবর্তনের ইঙ্গিত রয়েছে। সেখানে পিপলস পালস বলছে 177 থেকে 187 হচ্ছে তৃণমূল, বিজেপি 95 থেকে 110, কংগ্রেস 1, অন্যান্য 1 থেকে 3। পি মার্ক আরেকটি যারা সংস্থা, যারা সমীক্ষা সংস্থা, এরা বলছে তৃণমূল পেতে পারে 118 থেকে 38, বিজেপি পেতে পারে 150 থেকে 175, এরা অন্যান্যদেরকে কিছু দেয়নি। প্রজাপোল অ্যানালিটিক্স যে সংস্থা রয়েছে, তো অ্যানালিটিক্স সংস্থা জানাচ্ছে যে বিজেপি এখানে পেতে পারে 187 থেকে 208, তৃণমূল 85 থেকে 110, অন্যান্যদের কিছু দিচ্ছে না। চাণক্য স্ট্র্যাটেজিস যে সংস্থা রয়েছে সমীক্ষা, তারা বলছে যে তৃণমূল পেতে পারে 130 থেকে 140, বিজেপি 150 থেকে 160, আর অন্যান্য রয়েছে 6 থেকে 10। অর্থাৎ যদি সবগুলো সমীক্ষা রিপোর্টকে আমরা যদি একটা ছেঁকে নেওয়ার ছাঁকনিতে ছাঁকার চেষ্টা করি, তাতে 6টা যে সমীক্ষা রিপোর্ট এসছে
তাতে 5টা দেখা যাচ্ছে বিজেপির পক্ষে, অর্থাৎ পরিবর্তনের পক্ষে রিপোর্ট দিচ্ছে, রিপোর্ট এসছে। আর প্রত্যাবর্তনের পক্ষে একমাত্র দিচ্ছে সেটা হচ্ছে পিপলস পালস, অর্থাৎ তৃণমূল সরকার ফিরছে। তবে একটা জিনিস মোটামুটি দেখা যাচ্ছে যে এটা মানে খুব কাটেকি টক্কর, সবাই মোটামুটি সমীক্ষার দলগুলো যারা প্রকাশ করেছেন তারা মোটামুটি দেখা যাচ্ছে যে খুব বেশি পিছিয়ে কেউ নেই। না। মানে যেই এগিয়ে থাকুক, বিজেপি হয়তো এগিয়ে আছে 5টা সমীক্ষার ক্ষেত্রে, কিন্তু সেখানেও তৃণমূলকে তারা 100 বা 100-র ঊর্ধ্বে আসন দিচ্ছে। দেখো দেবব্রত, যেটা আমি তোমাকে বলতে চাই, সমীক্ষা রিপোর্ট মানে এগুলোকে বুস্ট করতে পারে, যারা দলীয় কর্মী আছে বা দলীয় কর্মীদের মনোবলও ভাঙতে পারে, কিন্তু এই সমীক্ষা রিপোর্ট সবসময় মেলে না, আমরা এটা দেখেছি। অতীতে অনেকগুলো সমীক্ষা রিপোর্ট এসছে। 2021কে যদি ধরা হয়, সেখানে বলা হয়েছিল বিজেপি প্রায় 200 সিট নিয়ে পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটাবে, যেটা 2021-এই আমরা জানতে পেরেছিলাম। কিন্তু যখন অরিজিনাল রিপোর্ট এলো 77-এ ছানতে হলো বিজেপিকে, ওখানে তৃণমূল 213 পেয়ে গড় করে সরকার গঠেছিল, সেটা আমরা দেখেছি। ঠিক। ফলে সমীক্ষা রিপোর্টই কিন্তু প্রকৃত রিপোর্ট নয়, এটা একটা আভাস মাত্র। কিছু স্যাম্পল সাইজ নিয়ে আমরা, যারা সেফোলজির কাজ করে তারা এটাকে নিয়ে একটা মোটামুটি আভাস দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা সবসময় সত্যি না। আমরাও কিন্তু এই কারণেই আমরা ইঙ্গিত দিচ্ছি না, আমরা যে সমীক্ষা রিপোর্টগুলো এসছি সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেটা সবথেকে বড় ব্যাপার এবারে নির্বাচন কমিশনের যে উদ্যোগ, এবং নির্বাচন কমিশন যেভাবে উদ্যোগ নিয়েছে তাতে সবথেকে যেটা ভালো দিক, এই একমাত্র নির্বাচন হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে কেউ কোনো অভিযোগ করতে পারবে না কারো বিরুদ্ধে। নির্বাচনের কমিশনের বিরুদ্ধে তো কোনো অভিযোগ করাই যাবে না, কারণ যদিও দু একটা ছুটকাট ঘটনা হয়েছে, এইবারেই প্রথম আমরা দেখলাম ফার্স্ট ফেজে 152টা, সেকেন্ড ফেজে 142, 294 আসনে যে ভোট হলো, রক্তহীন, বোমাবাজিহীন, কোনো মৃতদেহ নাই, অর্থাৎ লাশ পড়লো না। এটা আমাদের এই ঠিক এতটা জীবনে একটা বড় অভিজ্ঞতা, এটা একটা বড় অভিজ্ঞতা। কারণ পশ্চিমবঙ্গের নামে একটা বদনাম ছিল যে বোমা ভোট মানে বোমা আতঙ্ক বা একটা মার্ডার হবে, বোম পড়বে, মহিলাদের কান্না, চোখের জল ঝরঝর করে পড়ছে, রক্ত, এগুলো এবারে একটা আমাদের এটা খুব ভালো লক্ষণ আর কি। এইবারই প্রথম দেখলাম যে নির্বাচন কমিশনের এত সুন্দর উদ্যোগ। প্রথমে হচ্ছে এসআর প্রক্রিয়া, তারপরে হচ্ছে নির্বাচনে যাওয়া। ফলে দুটো বড় দায়িত্ব ছিল নির্বাচন প্রক্রিয়া যারা যুক্ত তাদের কাছে। নির্বাচনের অন্যতম কাজের সঙ্গে যুক্ত ছিলেন একটা অবজারভার সুব্রত গুপ্ত, তিনি যেটা জানাচ্ছিলেন যে তারা প্রসেস মেনটেন করে একটা সুন্দর ব্যবস্থা দেওয়ার চেষ্টা করেছে। কলকাতায় যে বড় বড় হাউজিং কমপ্লেক্সগুলো আছে, যেখানে 300-র বেশি ভোটার, সেরকম হাউজিং কমপ্লেক্সগুলোতে আলাদা করে বুথ করেছেন নির্বাচন কমিশন। কারণ কি, যাতে অতীতে অভিযোগ ছিল যে বুথগুলোর সামনে গাড়ি লাগিয়ে, বড় বড় হাউজিং কমপ্লেক্সগুলোর গেট থেকে বা যারা ভোটার তাদেরকে বেরোতে দেওয়া হতো না, গেট লাগিয়ে দেওয়া হতো, হুমকি দেওয়া হতো। এই কালচারটা কিন্তু এবার বদলে গেল। পরিষ্কার প্রত্যেকটা যে বড় বড় হাউজিং কমপ্লেক্স, তার সামনে ভেতরে গিয়ে বুথ করা হলো, সিকিউরিটি দেওয়া হলো, মানুষ ভোট দিলেন। সেই জন্য যেটা মানে ভাবা যায় না, কলকাতাতে 92.35% পোল। ঠিক, কারণ ইমাজিন, এটা ভাবা যাচ্ছে না যে এত সংখ্যক মানুষ, এবং প্রত্যেক মানুষ কোনো মানুষ এর জন্য অবশ্যই মানুষকেও ধন্যবাদ। কারণ নিরাপত্তা ব্যবস্থা আস্থা রেখেছে নির্বাচন কমিশনের উপর, যে পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে মানুষকেই তো আলটিমেটলি ভোট দিতে হয়েছে, এবং তারা বেরিয়েছে সাহস করে, এই জন্য ধন্যবাদ তাদেরও। ভোট নিজে দিতে পেরেছে। ঠিক, নিজে ভোট একটা ছুটকাট ঘটনা, যেমন সাউথ 24 পরগনায় দু একটা ইভিএম এর মধ্যে টেপ লাগিয়ে যাওয়া, আতর লাগিয়ে যাওয়ার ঘটনা ইত্যাদি আমরা দেখেছি, কিন্তু সেগুলোতে রিপোল হবে কি হবে না আজকে সিদ্ধান্ত নেবে ইলেকশন কমিশন। কিন্তু তার মধ্যেও যেটা সবথেকে ভালো দিক, এবারে যেটা আমরা লক্ষ্য করলাম, যে পশ্চিমবঙ্গের নির্বাচন হলো রক্তপাতহীনভাবে, বোমাহীনভাবে, কোনো বোমার আওয়াজ আমরা শুনলাম না, এবং মানুষের প্রাণহানি ঘটেনি। একটা সুষ্ঠু পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলো, এবং সবাই সবার নিজের ভোট দিলেন। এবং কোনো দলই বলতে পারবে না যে এই অভিযোগ যে খুব বড়সড় যে এর পক্ষপাতিত্ব করেছে, এ করেনি। এই পোল অফ পার্সেন্টেজই প্রমাণ করে যে মানুষ ভোট দিতে গেছে এবং গণতন্ত্রের প্রতি তারা আস্থা রেখেছে। ঠিক। আচ্ছা, এবারে তো সমীক্ষায় তো বললাম আগেই যে কাটেকি টক্কর মনে হচ্ছে। আপনার এটা কি মনে হচ্ছে যে এবারে কি খুব ফটো ফিনিশ হবে, না কেউ কোনো একটি দল এককভাবে বিপুলভাবে চলে আসতে পারে? এইটাকে বুঝতে গেলে কয়েকটা বিষয় একটু আলোচনাতে আসা দরকার। সেটা হচ্ছে, যখন কোনো মজুদা সরকার থাকে
দেখুন আমাদের এখানে তৃণমূল রয়েছে, লাস্ট 15 বছর লাস্ট তৃণমূল রয়েছে 15 বছর। এবার এই 15 বছরের তৃণমূলের প্রতি একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তো বইবেই, অর্থাৎ অ্যান্টি ইনকামেন্সি থাকবে। এবং অন্যদিকে এই সরকারকে রাখারও চেষ্টা করা হতে পারে। ঠিক। ফলে যে ভোট পড়েছে, যে পোল অফ পার্সেন্টেজ, সেটা দুটো মাত্র ইঙ্গিত দিতে পারে। এক, যে মজুদা যে সরকার তাকে রাখার জন্য, এবং তারা সেই সরকার মানে তার একটা সংকট হয়েছে, সংকটপূর্ণ অবস্থা, তাকে বাঁচাতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত মানুষ একত্রিত হয়ে তৃণমূলকে চাইছে, তাই ভোট পড়েছে তৃণমূলের পক্ষে বিরাট। এবং তৃণমূলের যে সমস্ত তাদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি, যুবসাথী, স্বাস্থ্যসাথী, আরও অন্যান্য যে বিভিন্ন প্রকল্পের যে সুবিধা মানুষকে আগামী দিনে তৃণমূল দিতে চায়, সেগুলো তারা তাদের যে ইশতেহার তাদের প্রকাশ করেছেন, সেগুলোর প্রতি মানুষ আস্থা রেখেছেন। কারণ তৃণমূল ভোটে যখন এসেছিল 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে বলে শুরু করেছিল, তখন দেয়নি। ফলে দেব এই আস্থা দিয়েই তারা এসেছিল। পরবর্তীকালে তারা বেড়েছে, এখন 1500 টাকা সাধারণ, 1700 টাকা হচ্ছে তপশিলি জাতি উপজাতি যারা রয়েছে তাদের জন্য। যুবশ্রী যেটা বিশেষ করে ভোটের আগেই চালু করা হলো, বেশ কিছু জায়গায় যুবকরা কিন্তু ভোটের আগেই টাকা পেয়েছেন, যদিও 26 তারিখ পর্যন্ত অনেকেই পাননি, এই অভিযোগও আমরা শুনতে পাচ্ছি। তবে সেগুলো কোনো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে, তারাও পাবে বলে অনেকেই কারণ কোনো প্রকল্প যখন চালু হয় তার সুবিধা পায় এবং মানুষকে দিয়েছে ভোটের আগে, এটা দেখা যাচ্ছে। ফলে তৃণমূলের সংকট আছে, এই জায়গায় দাঁড়িয়ে যদি মানুষ ভোট করেছে তাহলে ম্যাসিভ ভোট তৃণমূলের দিকে গেছে, ফলে এই সরকার থেকে যেতে পারে, যেটা আমরা বলছিলাম প্রত্যাবর্তনের ইঙ্গিত রয়েছে। আর দ্বিতীয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা একটু আপনাদেরকে বলতে চাই। দেখুন, নরেন্দ্র মোদী, বিজেপির পক্ষে স্টার ক্যাম্পেনার নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী, অমিত শাহ গৃহমন্ত্রী, তারপরে রাজনাথ সিং থেকে শুরু করে 20টা রাজ্যের সমস্ত চিফ মিনিস্টার, এমনকি নতুন যে সভাপতি হল নীতিন নবীন থেকে শুরু করে সবাই মিলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা ধরে ক্ষেত্র ধরে প্রত্যেক মুহূর্তে জনসংযোগ বাড়িয়েছে। 21 থেকে হেরে যাওয়ার পরেই বিজেপি অনেক 6 মাস 1 বছর আগে থেকেই এই প্ল্যানটা করেছে আর কি পশ্চিমবঙ্গে ভোটের জন্য। আমি যদি সিউড়ি সিটটা কথা ভাবি, যে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, তিনি কিন্তু হেরে গিয়েও বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলেন, ট্রেনের ব্যবস্থা করেছেন, ব্রিজ উদ্বোধনের ব্যবস্থা করেছেন ইত্যাদি, যেগুলো দাবি করছেন আমরা দেখেছি। ফলে হেরে গিয়েও তারা কিন্তু হারিয়ে যায়নি, লাস্ট 5 বছর ধরে কিন্তু তলায় কিন্তু সেই যোগসূত্রটা বাড়িয়ে রেখেছিলেন। ঠিক তারই ফলশ্রুতি হিসাবে যেটা আমি বলবো, যে প্রত্যেকটি জায়গায় যখন নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী যে সভাগুলো হচ্ছিল, অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যাচ্ছিল, সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল, অনেক সাধারণ মানুষ তাদের সভাগুলোতে যাচ্ছিল, মোদির সঙ্গে ছবি তোলার জন্য মানুষ উৎসাহী ছিলেন, অনেকে সেলফি করে রিল করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকে ছাড়ছিলেন, এগুলো আমরা লক্ষ্য করছিলাম। ফলে মোদিকে নিয়ে বা বিজেপিকে নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে যে উৎসাহ দানা বাঁধছে, সেগুলো উৎসাহ আপনি বলতে চাইছেন 21 সালের চেয়ে এবারে 26-এ উৎসাহটা অনেকটা বেশি আছে, এবং সেটা দেখা যাচ্ছে। যে দ্বিতীয়ত যে আরেকটা বিষয় যেটা আমি জানি, যে যারা এই যে বড় বড় নেতারা আসছেন, বিভিন্ন সময় তারা বড়ভাবে সভা করেছেন, মানুষের মন বোঝার চেষ্টা করেছেন। এইবারে ভোটে দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটো এসের কথা বলবো। এসআইআর অ্যান্ড এস মিনস হচ্ছে সিকিউরিটি। এসআইআর একটা বড় ইস্যু, যেটা তৃণমূল প্রথম থেকে ইস্যুটাকে নিয়ে প্রত্যেক মুহূর্তে মানুষের জন্য লড়ে গেছেন, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, এসআইআরের পর প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তারপরে ভোট হলো ছাকা ভোট, মানে চা ছাঁকনিতে ছেঁকে ভোট হয়েছে। আর একটা যেটা হচ্ছে সিকিউরিটি, অর্থাৎ সুরক্ষা, মহিলা সিকিউরিটি, সমস্ত রকম সিকিউরিটি তারা মানুষ চাইছেন। কারণ আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, এবং সেই নিয়ে মানুষকে রাত জাগতে দেখেছি, রাস্তায় নেমে এসছেন, প্রতিবাদ করেছেন। এগুলো কিন্তু লাস্ট 2-1 বছর আমরা দেখেছি নিরাপত্তা একটা বড় ইস্যু হয়ে উঠেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু তাদের যে ম্যানিফেস্টো বা যে তাদের যেটাকে বলা হয় ভোটের, যেটা কি বলা হয় বাংলায়, যেটা প্রতিশ্রুতিপত্র, সেখানে কিন্তু তারা প্রথমেই বলেছিল নিরাপত্তার বিষয়টা কিন্তু খুব গুরুত্ব দিয়েছিলেন, ঠিক, এবং মহিলা নিরাপত্তাটাকে খুব গুরুত্ব আকারে বেশি করে দিয়েছে। এই এসএসসি এবারে কিন্তু ভোটের সবথেকে টার্নিং পয়েন্ট হতে চলেছে বলে আমার এই ছোট্ট অভিজ্ঞতায় মনে হয়, এবং এই এসএসসির কারণেই কিন্তু যাবতীয় বিষয় হতে চলেছে। তার মানে আপনি মনে করছেন যে মানুষ সুরক্ষা
প্রতিশ্রুতিটায় অনেক বেশি ভরসা পেয়েছে এবং নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দিতে ভোট বেরিয়েছে, দিয়েছেন এবং বিজেপির এই যে সুরক্ষা প্রতিশ্রুতি সেই ফলটা বিজেপি পেতে পারে একদম, এটা আমার মনে হয়। আরেকটা যেটা আমি অপরদিকে বিজেপিও কিছু প্রতিশ্রুতি দিয়েছে, তারা জিতে এলে তারাও কি কি দেবে? বিভিন্ন প্রকল্প তারা চালু রাখবে এবং তার মূল্য অনেকটা বাড়িয়ে দিয়েছে, তার টাকার পরিমাণও তারা অনেকটা বাড়িয়ে দিয়েছে বলে ঘোষণা করেছে। একদম। তো এটাও কি একটা ভোটে প্রভাব পড়েছে মনে করেন? আমার তো মনেই হয়, কারণ হচ্ছে যে মহিলা সুরক্ষা, তারপরে বিশেষ করে যে 3,000 টাকা করে তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের ইয়েতে মানে তৃণমূলের যেটা অলরেডি রয়েছে, যেটাকে বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, তারই বিকল্প হিসেবে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 মানে এবছর ভোটে লক্ষ্মী বনাম অন্নপূর্ণা একটা লড়াই, ঠান্ডা লড়াই আছে এবং সেই লড়াইটা বেশ জোরদারি হয়েছে বলে মহিলা ভোটকে কাছে পেতে, বিশেষ করে সুরক্ষা এবং লক্ষ্মী ভাণ্ডারের মতো যেটা অন্নপূর্ণা ভাণ্ডার, এবং অন্যদিকে যেটা হচ্ছে যে যুবকদের জন্য যুবশ্রীর অদলে যেটা আরেকটা 3,000 টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে, ফলে বিজেপিরও প্রতিশ্রুতিপত্রে অনেকগুলো ভালো ভালো প্রতিশ্রুতি। মহিলা এবং যুবকদেরকে এবার দেখলাম দু পার্টি মানে দুই যুদ্ধদান পার্টি টার্গেট করেছে এবং যুবকদের জন্য চাকরির একটা প্রতিশ্রুতি আছে, স্বচ্ছ প্রশাসনের একটা 33% তাদের রিজার্ভেশন, এই সমস্ত বিজেপি যেগুলো দিয়েছে আগে প্রতিশ্রুতি, সেগুলো অনেকটাই কাজে দিয়েছে বলে আমার মনে হয়। তবে যেটা 2021-এর তুলনায় 2026-কে যদি আমরা তুল্যমূল্য একটু বিচার করি, কয়েকটা বিষয় একটু আপনাদের সামনে রাখতে চাই। আপনাদের মনে থাকবে যে 2021-এ যে ভোট হয়েছিল, যেখানে বিজেপি সিট পেয়েছিল মাত্র 77টা, তৃণমূল 213টা, এবং যদি বলা যায় তাহলে বিজেপির তুলনায় তৃণমূল অনেকটাই সিট, অর্থাৎ 136টা সিট মতো তারা বেশি পেয়েছিল এবং ক্লিন সুইপ করে গিয়ে তারা সরকার গড়েছিল। গতবারে বিজেপি ভোট পেয়েছিল 38%, মানে 21-এ, আর তৃণমূল ভোট পেয়েছিল 48%, মানে 10% গ্যাপ। যদি সংখ্যা তত্ত্বে ভাগ করা যায়, বিজেপির ভোট ছিল আপনার 2,28,50,710টি, আর অন্যদিকে তৃণমূলের ভোট ছিল 2,87,35,420টি। না, দুজনের মধ্যে যদি ভাগ করে আর কি নাম্বার অফ 58,84,710টি মতো বেশি ভোট পেয়েছিল তৃণমূল বিজেপির তুলনায়। ঠিক আছে, অর্থাৎ 10% যে এক্সট্রা ভোট যেটা আপনাকে বলছিলাম, এই 10% এক্সট্রা ভোট যেটা তৃণমূলের পেয়েছিল বিজেপির তুলনায়, যেটা বিজেপির কিন্তু থেকে তৃণমূল অনেকগুলো সিট বেশি গেইন করেছিল, 136টা। ঠিক। আর একটা বিষয় আপনাদের যেটা বলছি, যে এই যে 136টা সিট তৃণমূল বেশি নিয়ে গেল 2021-এ, তার মধ্যে 54টা এমন সিট ছিল 54, যেখানে তার মধ্যে আপনি যদি দেখা যায় যে মোটামুটি 27টা মতো যে সিট ছিল, সেই 27টা সিট ছিল মূলত 10,000 মতো ভোট নিয়ে জিতেছিল তৃণমূল, আর 17টা মতো সিট ছিল যেটা 6,000-এর ব্যবধান ছিল। ঠিক, 6,000 এবং ওইদিকে 10,000, মানে এতেই 54টা সিট অতিরিক্ত পেয়েছিল, মানে খুব কম মার্জিনে এই সিটগুলো, মার্জিনাল সিট ছিল এইগুলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে 10% যে এক্সট্রা সুইং হয়েছিল তৃণমূলে বিজেপির তুলনায়, তাতে কিন্তু এতগুলো সিট বেশি পেয়েছিল তৃণমূল। ঠিক। যদি এখন আমরা পাল্টে দিই চিত্রটা, বিজেপি যদি এই 10% যে অতিরিক্ত সুইং সেটা যদি নিজের পকেটে করাতে পেরেছে, তাহলে কিন্তু চিত্রটা অন্যরকম হয়ে যাবে এবারে। এবং ওই যেটা আমরা একটা আভাস পাচ্ছি যে বিজেপি একটা ম্যাসিভ সিট নিয়ে আসছে, সেই 10%-এর কারণেই নয় তো, এটা বড় প্রশ্ন। ঠিক। আরেকটা প্রশ্ন আমার মনে হচ্ছে যে সংখ্যক ভোটার বাদ গেল, যারা হয়তো তার মধ্যে অনেকেই জেনুইন আছে, সেই ভোটারটা কাদের লস হতে পারে মনে হচ্ছে আপনার? দেখুন, এসআইআর একটা বড় বিষয়, একটা বড় প্রক্রিয়া, এটার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু বাদ যাওয়াটা, যে বাদ যে গেছে ওনারা ভোট দিতে পারেননি, এটা কোন পার্টির পক্ষে লাভজনক হলো বা ক্ষতিকারক হলো? এসআইআর মানে ভোটের ছাঁকনিতে ছাকনা হয়ে গেল, ছাকার পরে ভোটে এলো এবং ভোট পার্সেন্টে বেড়ে গেল। যারা ভোট দিয়েছে তারা জেনুইন ভোটার, একদম। সংখ্যাতত্ত্বের বিচারে বা সংখ্যার বিচারে যদি বলা হয় যে 91 লক্ষ ভোটার বাতিল, ঠিক, আর এদিকে পার্সেন্টেজ অফ পোলও অনেক বেশি, ফলে কিন্তু যদি দেখা যায় যে সেমই হয়ে গেল হিসাবে, সংখ্যামাত্র। কিন্তু এবার বিষয় হচ্ছে, প্রথম দিকে যখন এসআইআর হচ্ছিল, তৃণমূল যখন এই বিষয়টাকে ইস্যু করে প্রত্যেক মুহূর্তে লড়াই আন্দোলন করেছেন, গেছেন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়,
তাতে মনে হচ্ছিল তৃণমূলের পক্ষে বিরাট একটা লাভ হতে চলেছে। কিন্তু আলটিমেটলি ভোট যখন একদম ফাইনাল ইয়েতে চলে এলো তখন কিন্তু এসআইআর আর কোনো আলোচনার বিষয়ই থাকলো না। ঠিক, আপনি লক্ষ্য করবেন এসআইআর নিয়ে কিন্তু তৃণমূলকে সেই ভোট যত এগিয়ে এসছে তত এসআইআর কিন্তু আর এসআইআর এর মানে নিয়ে আলোচনাটা মানুষ ভুলে গেছে। এবং যারা এসআইআর বাতিল হলেন বা যারা বাদ গেলেন, যারা পরবর্তীকালে ট্রাইব্যুনালে গেছিলেন, সেই ভোটারটাই, এবং ট্রাইব্যুনালে যাওয়ার পরেও সেটার পরে দেখা গেল মাত্র ওদিকে 1400 প্লাস 135 ওই 1500 ভোটার 27 লক্ষের মধ্যে অ্যাড হয়েছে। এটা মার্জিনাল, এটা কোনো ফিগারে আসে না, মাইক্রোস্কোপিকও না, না এটা আসে না কোনো। কিন্তু এখন এটাই দেখা যে যারা বাদ গেলেন বা যারা নাম উঠলো না তারা হয়তো জেনুইন ভোটার আছেন, তারা কোন পক্ষে ভোট দিতেন বা তাদেরটা, এখানে সংখ্যালঘু ভোটটা বেশি এবং হিন্দু ভোটও বাদ গেছে, সেই সংখ্যাটা কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট যদি বলেন তাহলে সেক্ষেত্রে তৃণমূলের কিন্তু একটা লস হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এই সংখ্যালঘু ভোটটা কিন্তু তৃণমূলের একটা ছাকা ভোট ছিল বলেই আমরা সবাই জানি। কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপিকে খুব একটা ভোট দেয় বলে মানে আগেও দেখা যায়নি। আর রাষ্ট্রবাদী মুসলিমরা বিজেপিকে ভোট দেন বলে যেটা বিজেপি বলেন সেই সংখ্যাটা খুব একটা বেশি নয়। ফলে এই যে সংখ্যাটা বেশি বাদ গেল, এটা কিন্তু তৃণমূলের একটু লস হতে পারে। কিন্তু পার্সেন্টেজ অফ পোল বাড়িয়ে সেই জায়গাটা সংখ্যালঘু মানুষরা মেকআপ করে দিলেন কিনা সেটাও কিন্তু একটা দেখার। কারণ আপনাকে বলবো, যেটা আগের দিনও আলোচনায় ছিল, বিশেষ করে 3টে জেলা বা 4টে জেলাকে যদি ধরা হয়, এদিকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে কিন্তু 3%-এরও বেশি অতিরিক্ত সংখ্যালঘু ভোট বেড়েছে পোলিংয়ে দেখা যাচ্ছে। এবং উত্তরের জেলাগুলোতেও কিন্তু 3+ অতিরিক্ত হিন্দু ভোটও বেড়েছে। ফলে লড়াইটা বেশ শিয়ানে এবং যোদ্ধা লড়াই, কথা বলাই চলে। আচ্ছা, আরেকটা আপনাকে প্রশ্ন, আমরা বীরভূমের লোক, সর্বোপরি সিউড়ির বাসিন্দা এবং সিউড়ির ভোটার। তো আমাদের সিউড়ির বিধানসভা কেন্দ্র নিয়ে আপনার কি মনে হয় যে সিউড়ি বিধানসভা কেন্দ্রে কিছু পরিবর্তন হচ্ছে বা কোনো রকম কোনো ইঙ্গিত, বা আগের যিনি ছিলেন তিনি এবার টিকিট পাননি? বীরভূমের যেটা দাবি ছিল সিউড়ি শহরে যে ভূমিপুত্র এবং পরিচিত মুখ দীর্ঘদিনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাকে প্রার্থী করেছে শাসক দল। তো এটা আপনার কি মনে হয় যে সিউড়ির লোক হিসাবে আপনার কি মনে হয় যে সিউড়ির সিটটা কি হতে যাচ্ছে? সিউড়ি বিধানসভার যে সিট সেটা কিন্তু জোর টক্কর হবে, এই কথা বলাই যায়। ঠিক, কারণ জগন্নাথ চট্টোপাধ্যায় হেরে যাওয়ার পর থেকেই কাজ শুরু করে দিয়েছিলেন মানুষের মনে রাখার জন্য। বিভিন্ন টুকটাক কাজ, কখনো ট্রেন আনা, কখনো ট্রেন চালু করা, ব্রিজের উদ্যোগ নেওয়া, স্টেশনকে নিয়ে ভাবা, সিউড়ি হসপিটাল, বিভিন্ন সংস্থা, এবং একটা অলিখিতভাবে জানাই ছিল যে উনি দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে। এটা একটা মোটামুটি জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রতি বিজেপির একটা গ্রিন সিগন্যাল ছিল আর কি, যে তুমি হয়তো আগামী দিনে সিউড়িতে ভোট হলে তোমাকে দাঁড়াতে হবে, ফলে তুমি জমি তৈরি করো। অপরদিকে যেরকম রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের অনেক পরে প্রার্থী জানতে পেরেছে। অন্যদিকে আগেকার প্রার্থী মানে যিনি এখানে বিধায়ক ছিলেন, ঠিক, বিকাশ রায়চৌধুরী, তিনি কিন্তু ভোটের তালিকা ঘোষণা, মানে মাসখানেক আগে ভোট তালিকা ঘোষণা হয়, ভোটার তালিকা যেটা তৃণমূলের তরফ থেকে যেটা প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, সেখানে প্রার্থী তালিকা ঘোষণার সময়তেও আমরা দেখি যে অন্য জেলাগুলির প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছিলেন তখন তো সিউড়ির নামটা কিন্তু মুখে দিয়ে ঘোষণা করেননি, উচ্চারণ করেননি। ফলে সেই জায়গায় একটা সবাই টেনশনে ছিল কে প্রার্থী হলো। পরবর্তীকালে আমাদের কাছে যখন প্রার্থী তালিকাটা এলো তখন আমরা দেখতে পেলাম উজ্জ্বল চট্টোপাধ্যায়। ঠিক, এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়কে যদি আগে থেকে বলাও হয়ে থাকে সেটা কিন্তু প্রথমে ওনার মুখ দিয়ে উঠে আসেনি, তালিকাতে আমরা দেখতে পেয়েছি। তো বিকাশ দা যে প্রার্থী হচ্ছেন না বা বিকাশ দা যদি হচ্ছেন না এটা ওনার জানা ছিল না। কারণ উনি তার আগের দিন পর্যন্ত প্রত্যেকটা বুথে বুথে গিয়ে যে তৃণমূলের কর্মসূচিগুলো ছিল, বিশেষ করে এই যে এসআইআর নিয়ে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন জায়গায় বুস্টাপ করা, কর্মীদের মধ্যে উৎসাহ মিটিং করা, এগুলো কিন্তু উনি করে যাচ্ছিলেন। ফলে প্রাক্তন বিধায়ক হিসেবে বা বিধায়ক হিসেবে তিনি কাজগুলো চালিয়ে যাচ্ছিলেন। তার আশা ছিল তাকে দল প্রার্থী করবে, কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রার্থী হননি, উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছেন। ফলে উজ্জ্বলদার যেটা বিষয় হচ্ছে, তিনি পৌর প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সিউড়ি পৌরসভা নিয়ে বিভিন্ন সময় মানুষের ক্ষোভ, বিক্ষোভ, অভিযোগ এসব তো থাকেই। তার মধ্যেও তাকে প্রার্থী করেছে দল, ফলে তাকে নতুন করে এলাকায় পরিচিত হওয়ার একটা বিষয় ছিল। যদিও মাসখানেকের খাটনি এবং তৃণমূলের যেহেতু নিজস্ব অর্গানাইজেশন বা সংগঠন আছে, বুথ লেভেলে সংগঠন আছে, সেই জায়গায় গিয়ে কিন্তু উজ্জ্বলদার বা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের ওই প্রচার করতে বা মিটিং করতে অসুবিধা হয়নি। মানুষের সঙ্গে প্রত্যেকটা অঞ্চলে গিয়ে তার ডোর টু ডোর প্রচার করেছেন,
প্রচুর পরিশ্রম করেছেন এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল চট্টোপাধ্যায়, যেহেতু এখানে নরেন্দ্র মোদী এসেছিলেন, মানে সেই জন্য সিউড়ি আজকে আমরা জোড়া সভা পেয়েছি আর কি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে হয়েছে, তিনি এসেছেন। ঠিক, এই ভোটে এটা আমাদের একটা বড় প্রাপ্তি। উজ্জ্বল চট্টোপাধ্যায়কে হাতে ধরে তিনি বলেছেন উজ্জ্বল আমার অনেক দিনকার সাথী, এবং তাকে মঞ্চে তুলে তাকে পরিচিত করেছে সবার সঙ্গে। ফলে সেই জায়গায় তো উজ্জ্বলের বাড়তি গুরুত্ব বেড়ে গেছে। তারপর থেকে যে সংগঠনের লোকরা বা যারা সংগঠনের সদস্য বা অনেকে ক্ষোভ বিক্ষোভের জন্য একটু দূরে ছিলেন, সেই সমস্ত কর্মী সমর্থকরা নতুন করে যেহেতু মুখ্যমন্ত্রীর এই বার্তা আর কিন্তু পিছনে থাকেনি, তারা সবাই মিলে নেমেছেন। ফলে সবাই মিলে লড়াই দুটো দলেরই, বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের উজ্জ্বল চট্টোপাধ্যায়ের মধ্যে কিন্তু জোর টক্কর হয়েছে, লড়াই ভালোই হয়েছে। অনেক জায়গায় আমরা ইভিএম থেকে খবর পাচ্ছি যে অনেকে বলছে আমার সুইচ বসে গেছে, জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, অন্যদিকে উজ্জ্বল চট্টোপাধ্যায় বলছে আমাদের সুইচটাও বসে গেছে, মানে এতই চাপা হয়েছে। আরেকটা জিনিস আমার মনে হয়, বেশ কয়েকটা ইলেকশনে আমরা যেটা দেখেছি, লোকসভা বলুন বা বিধানসভা বলুন, সিউড়ি পৌরসভা এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকতো, লিড পারত না। এবারে সিউড়ির ভূমিপুত্র, সিউড়ির ছেলে, সিউড়ি মিউনিসিপ্যালিটির এতদিনের উনি সক্রিয় রাজনীতি করেছেন এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেছেন। আপনার কি মনে হয় সিউড়ির মানুষ কি এতে কিছু পরিবর্তন হতে পারে এবারে তৃণমূলের পক্ষে? উজ্জ্বল চট্টোপাধ্যায়ের পরিচিত মুখ, উনি সিউড়ি শহরে পরিচিত মুখ, এবং আমি যেটা খেয়াল করেছি লাস্ট 2 বছর ধরে তার মনের মধ্যে একটা ঈপ্সিত ইচ্ছা ছিল যে বিধায়ক হিসাবে দাঁড়াবেন। সেই ভাবমূর্তিটাকে তুলে ধরে বিভিন্ন চ্যানেল বলুন, ছোটো ছোটো বলুন, পোস্ট বলুন, তার ফেসবুক পেজ ক্রিয়েট করা, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, অনেক চ্যানেল তাকে ব্যাকআপ দিচ্ছিল, এবং বিধায়ক যে আগামী দিনে তিনি দাঁড়াবেন তার মনের যে ইচ্ছা, সেটা অনেক দিন আগে থেকে সিউড়ি উৎসব অর্গানাইজ করা, এবং 3 বছর ধরে সিউড়ি উৎসবকে অর্গানাইজ করা, লোকজনকে জড়ো করা, এক ছাতার তলায় সবাইকে নিয়ে আসা, অনেক খরচা করা, এগুলো কিন্তু তাকে দেখেছি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা নিশ্চয়ই গ্রিন সিগন্যাল ছিল, নইলে তিনি এরকমভাবে করতেন বলে আমার মনে হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে উজ্জ্বল চট্টোপাধ্যায় ভাবনা থেকেই শুরু করেছিলেন, এবং দল তাকে মান্যতা দিয়েছে, তাকে প্রার্থী করেছে। প্রার্থীর পরে তিনি লড়াইয়ের ময়দানে ছিলেন, এবং এখন তার ভাগ্য ইভিএম বন্দি। 4 তারিখে দেখা যাবে জগন্নাথ না উজ্জ্বল। সেই অর্থে 4জনই 4টে মেজর পার্টিরই ক্যান্ডিডেট। এবার এখানে একটা বিষয় হচ্ছে মতিউর রহমান সিপিএম এর প্রার্থী, এবং অন্যদিকে সঞ্জয় অধিকারী কংগ্রেস, এরাও কিন্তু অনেকটা ভোট কাটবে। হ্যাঁ, ফলে ভোট যেটা কাটবো বলবো না, কাটা বলা শব্দটা ঠিক না, তারাও অনেকটা ভোট পাবেন। এবং এই ভোট কাদের নিতে পারে সেটা হচ্ছে তৃণমূলের যে ভোট ব্যাংক, সেখান থেকে নিতে পারে। ফলে সেই কাটাকাটির খেলাতে আগামী দিনে 4 তারিখে কে শেষ হাসি হাসবে, উজ্জ্বল চট্টোপাধ্যায় না জগন্নাথ চট্টোপাধ্যায়, সেটা আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। এবং সিউড়ি তার সঙ্গে যেটা বলছিলাম, রাজ্যের যে পালা পরিবর্তন হবে, প্রত্যাবর্তন না পরিবর্তন, তার মানে সিউড়ি সিটটার ক্ষেত্রে সিউড়ি পৌরসভার ভোটের পাওয়া না পাওয়ার একটা ফ্যাক্টর কাজ করছে মনে হয়। হ্যাঁ, সিউড়ি যেটা আপনি বলছিলেন যে সিউড়ি পৌরসভায় আমরা 21 এবং 24-এ যে নির্বাচন দেখেছি, সেখানে কিন্তু শুধু সিউড়ি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভার যে পৌর এলাকা আছে সেখানে কিন্তু সবসময় বিজেপি এগিয়ে, এবং বিজেপি সবসময় লিড করে। সিউড়ি একই ব্যাপার। সিউড়ি যে 23টা ওয়ার্ড আছে, 21টা ওয়ার্ড আছে, তার মধ্যে 2-1টি ওয়ার্ড বাদ দিলে সবগুলোতেই বিজেপি লিড করে। অন্যদিকে তৃণমূলের সংগঠন ভালো, তারা বুথ টু বুথ নিজেরা সংগঠন করেছেন, এবং প্রত্যেকে বিভিন্ন জনের সুবিধাভোগী রয়েছেন, তাদের বিশেষ করে যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে তৃণমূল চেনে, এবং ভোটটা তারা করায়, মেশিনারিজ আছে। আর তৃণমূলের পরিবর্তে বিজেপির ভোট হচ্ছে আবেগের ভোট, ভরসার ভোট বলেই মনে হয়, নইলে এত ভোট আসে কী করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারেও একই জায়গা থেকেই ভোট হয়েছে। তো সব মিলিয়ে লড়াই জমজমাট, এবং শেষ হাসি কে হাসবে সেটা 4 তারিখ বোঝা যাবে। ঠিক, কিন্তু সবাই এখন তার মধ্যে সমীক্ষা রিপোর্ট ইতিমধ্যেই দেখাচ্ছে যে বিজেপির পরিবর্তন হচ্ছে, মানে সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, বিজেপি আসছে, আর প্রত্যাবর্তন হচ্ছে না তৃণমূলের। 1-2টো রিপোর্টে সেটা বলছে যে হচ্ছে। সব মিলিয়ে তৃণমূলের এবং বিজেপির দুই দিকেই যুযুধান পক্ষ দুজনেই টেনশনে আছে কি হবে। তার সঙ্গে আরেকটা বিষয় একটু শেয়ার করবো। কিছুক্ষণ আগেই বিজেপির একটি প্রতিনিধি দল বীরভূমে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন, যে 21-এ এবং তার ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল বীরভূমে, অনেকগুলো ঘটনা হয়, এবারেও যাতে এই ধরনের কোনো হিংসা না হয় তার জন্য আগে থেকে সচেতনতা নিতে হবে। এই জন্য এসপিকে বিজেপি বার্তা দিয়ে এসছে, এবং ইতিমধ্যেই তারা স্মারকলিপি দিয়েছেন কিছুক্ষণ আগে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে নির্বাচন মিটে গেলেও
প্রায় 60 দিন এই যে বাহিনী এখানে রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী তা পশ্চিমবঙ্গে থাকবেন, বিভিন্ন যে ইনসিডেন্টগুলো ঘটে সেগুলোকে যাতে মোকাবিলা করা যায়। সব মিলিয়ে ব্যবস্থা ঠিকঠাকই করা হচ্ছে, মানুষের কথা ভেবেই এই ব্যবস্থাগুলো। আমরাও চাইব যে শুধু ভোট পরবর্তী পরিস্থিতিতে হিংসা নয়, যে কোনো হিংসাই যাতে না হয়। কোনো হিংসাই মানুষের কাম্য জীবন নয়। অত্যন্ত মূল্যবান এবং সেই কথা ভেবেই আমরা হিংসা থেকে দূরে থাকবো। হারা জেতা তো থাকবেই। ঠিক, হারা জেতা থাকবেই, 5 বছর পর আবার সুযোগ আসবে এবং এই ভোট নির্বিঘ্নে হয়েছে, এরকমই ভোট আমরা চাইবো যে প্রত্যেকটি ভোটই এরকমভাবে নির্বিঘ্নে হোক, রক্তহীনভাবে হোক, কোনো কোল যাতে খালি না হয়, সেই সমস্ত বিষয়। এবং 4 তারিখও একটা যেই জিতুক অতিরিক্ত উচ্ছ্বাস কন্ট্রোলে রাখতে হবে, আবেগ কন্ট্রোলে রাখতে হবে। উচ্ছ্বাস হোক, নিজেদের মধ্যে আনন্দ হোক, কিন্তু অন্য কারোর ক্ষতি যেন না হয়। ক্ষতি করে কাউকে আমি আহত করলাম, অতিরিক্ত আনন্দে চাইবো না আমরা কখনোই, মানে তাকে আহত করে ফেললাম, এগুলো না হয় উচিত, এগুলো বাঞ্ছনীয় নয়। এগুলো আমরা চাই সবাই আমরা একসাথে থাকি, কারণ আমরা সবার শেষে আমরা মানুষ এবং আমাদের যে কোনো রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু আমরা মানুষ এবং পরস্পরের সহযোগিতার জন্যই আমরা বনে না বাস করে আমরা একটা সোসাইটি তৈরি করেছি। আরেকটা শেষ প্রশ্ন আপনাকে, যে বীরভূম নিয়ে, যেহেতু আমরা বীরভূমের লোক, বীরভূমে গত বিধানসভায় বিজেপি একটি সিট ছিল, দুবরাজপুর। এবছর কি মনে হয় আপনার, বিজেপির বাড়বে না? এইবারে যে সমীক্ষাগুলো দেখা যাচ্ছে তাতে কিন্তু বিজেপির সিট বাড়ার একটা ইঙ্গিত রয়েছে। প্রায় 4টি সিট বিজেপির হতে পারে বলে একটা সমীক্ষা দেখা যাচ্ছে। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি হচ্ছে যে এরকম কোনো হচ্ছে না, সব কটায় সিটেই তৃণমূলের জোড়া ফুল ফুটবে। কিন্তু বিজেপির তরফে যে সমীক্ষা রয়েছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং অন্যান্য সমীক্ষক দল তারা যে সমীক্ষা করছে, তাতে বিজেপির সিট বীরভূমে বাড়বে। সেটা 1 থেকে 3 বা 4ও হতে পারে এবং তারই একটা ইঙ্গিত রয়েছে। যেমন ময়ূরেশ্বরে বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখাচ্ছে, রামপুরহাটের লড়াই দেখাচ্ছে, সাঁইথিয়ায় এরকম করে 4টে সিটে খুব ভালোই লড়াই দেখাচ্ছে, হাড্ডাহাড্ডি দেখাচ্ছে এবং দুবরাজপুর জিতছে, যেটা ইতিমধ্যেই সমীক্ষাতে উঠে এসছে। ফলে লড়াই বেশ টাফ হচ্ছে এবং মানে বিজেপি একটা সিট ধরে রেখে আরো বাড়ানোর চেষ্টায় আছে, মানে বাড়তে পারে আর কি। সমীক্ষা রিপোর্ট সেই রকম কথা বলছে। এবার এই আলোচনা আজকের মতো এখানে আমরা শেষ করছি, আবার আসবো 4 তারিখের জন্য। অন্য সবারই মতো আমরাও অধীর আগ্রহী হয়ে আছি। আপনারা দেখতে থাকুন S2S মিডিয়া। আমাদের চ্যানেল দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। নমস্কার।